ভিডিওটি যে সকল ফ্রেন্ড দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখছো ডেইলি সাকসেস নাও ইউটিউব চ্যানেল। আজকে তোমাদেরকে সালোক সংশ্লেষ যে টপিকটা তোমাদের ক্লাস শুরু করেছিলাম তার বাকি অংশ কিছুটা রয়েছে, সেটা তোমাদেরকে আজকের ক্লাসে করাবো। আগের দিনের ক্লাসটা তোমরা যদি না করে থাকো অবশ্যই আমাদের এই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আগের যে ক্লাসটা করানো হয়েছে সেটা করে নিতে পারো, অথবা আবগারি মেন পরীক্ষার প্রস্তুতির জন্য একটি প্লেলিস্ট ক্রিয়েট করেছি, সেটা তোমরা ভিজিট করে সেখান থেকে তোমরা ক্লাসগুলি করতে পারো। এখানে শুধুমাত্র যা আবগারি পুলিশের পরীক্ষার জন্য তোমরা এটা প্রস্তুতি নেবে তা না, যারা আপকামিং যেসব পরীক্ষা রয়েছে তোমরা যদি সেই পরীক্ষার প্রস্তুতি দাও অবশ্যই এই ক্লাসগুলি করতে পারো। তোমাদের জন্য খুবই হেল্পফুল একটি ইম্পর্টেন্ট ক্লাস। ঠিক আছে, শুরু করছি। দেখো বাকি যে পয়েন্টগুলি রয়েছে সেগুলো। আর তোমাদের যদি আজকের এই ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এবং সাথে থাকা যে অল অপশানটি সেটাকেও অন করে নাও। তাহলে যখনই তোমাদেরকে কোনো ক্লাস দেবো তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারবে। দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, প্রথম প্রশ্ন রয়েছে এডিপি থেকে এটিপি তৈরি হওয়ার জন্য দরকার পিআই বা অজৈব ফসফেট। পিআই বা অজৈব ফসফেট, এই পিআইকেই বলা হচ্ছে অজৈব ফসফেট, যেটা এডিপি থেকে এটিপি তৈরি করার জন্য কাজে লাগে। এরপরে সালোক সংশ্লেষের আলোক দশায় এনএডিপি, আগের দিন তোমাদেরকে জানিয়েছি এনএডিপির পুরো নাম। সালোক সংশ্লেষে আলোক দশায় এনএডিপি হিল বিকারকের কাজ করে। হিল বিকারকের কাজ করলে কে করে? যেটা হচ্ছে এনএডিপি। এরপরে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী কার্বনযুক্ত যৌগটি কী? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী কার্বনযুক্ত যৌগ সেটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড। এরপরে ফসফোগ্লিসারিক অ্যাসিড অর্থাৎ পিজিএ, ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বনযুক্ত, 3 কার্বনযুক্ত, যেগুলি হচ্ছে 3C যৌগ বলা হচ্ছে যাকে। ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে 3 কার্বনযুক্ত। এরপরে জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিসে সাহায্য করে সক্রিয় ক্লোরোফিল। মনে রাখবে জলের যে আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস হয়, আলোক বিক্রিয়া, যেটা জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিসে সাহায্য করে কি? সক্রিয় ক্লোরোফিল। এর পরের প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষ বিক্রিয়ায় ক্লোরোফিল, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল জৈব অনুঘটক হিসেবে কাজ করে। যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল কী হিসাবে কাজ করে? জৈব অনুঘটক হিসাবে কাজ করে। এরপরে জলের ফটোলাইসিস প্রক্রিয়াটি আবিষ্কার করেন কে? জলের ফটোলাইসিস প্রক্রিয়াটি আবিষ্কার করেন রবার্ট হিল। জলের যে ফটোলাইসিস প্রক্রিয়া সেটা আবিষ্কার করে কে? রবার্ট হিল। মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু। সালোক সংশ্লেষ এর অন্ধকার দশাটি কিসের নির্ভর? যে সালোক সংশ্লেষের অন্ধকার দশাটি হচ্ছে উৎসেচক নির্ভর। এরপরে হচ্ছে সালোক সংশ্লেষে অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রয়োজন হয়। তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে সালোক সংশ্লেষের যে অন্ধকার দশা সেটা কার্বন ডাইঅক্সাইডের জন্য হয়, যেটা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রয়োজন হয়। এরপরে আলোক দশা জল যৌগটি জারিত হয়। আলোক দশায় জল যৌগটি জারিত হয়। মনে রাখবে আলোক দশায় জল যৌগটি জারিত হয়। এখানে আরেকটা কথা মনে রাখবে, আলোক দশা এবং অন্ধকার দশা উভয়ই কিন্তু জলের প্রয়োজন হয়। ঠিক আছে, আর শুধুমাত্র অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয়। এরপরে আলোক দশার শেষে NADPH2 ATP ও O2, যেটাকে আমরা অক্সিজেন বলছি, উৎপন্ন হয়। এরপরে দেখো সালোক সংশ্লেষে যে সমস্ত পদার্থ উৎপন্ন হয় সেটি হচ্ছে গ্লুকোজ, জল ও অক্সিজেন। সালোক সংশ্লেষে যে সমস্ত পদার্থ উৎপন্ন হয় সেটা হচ্ছে গ্লুকোজ, জল ও অক্সিজেন। গ্লুকোজ সালোক সংশ্লেষের সময় কীভাবে উৎপন্ন হচ্ছে? যেখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণে, তাই তো। এরপরে সালোক সংশ্লেষে উপজাত পদার্থ রূপে জল ও অক্সিজেন উৎপন্ন হচ্ছে। সালোক সংশ্লেষে উপজাত পদার্থ রূপে কী উৎপন্ন হচ্ছে? জল ও অক্সিজেন উৎপন্ন হয়। সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অবশেষে কী হয়? স্টার্চ বা শেষ সারে পরিণত হয়। স্টার্চ বা শেষ সারে পরিণত হয়। সালোক সংশ্লেষে যে উৎপন্ন গ্লুকোজ সেটা হচ্ছে স্টার্চ বা শেষ সারে পরিণত হয়। এখানে একটা কথা তোমাদের, স্টার্চ এই কথাটা শুনে তোমাদের একটা কথা মনে পড়লো, যেটা হচ্ছে যেসব আমাদের হচ্ছে ক্যাপসুল তৈরি হয়, জানো ক্যাপসুলের হচ্ছে বাইরের যে স্তরটা, যে ক্যাপসুলের বাইরে যে একটা
প্লাস্টিক টাইপের যে স্তর থাকে সেটা কী দিয়ে তৈরি জানো? সেই স্টার্চ দিয়ে তৈরি। ঠিক আছে, মনে রাখবে, অনেক পরীক্ষায় কিন্তু এসে থাকে। আর যারা রেলের গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য এক্সাম প্রিপারেশন নিচ্ছ, তোমরা এই সায়েন্সের ক্লাসটি করতে পারো, খুবই হেল্পফুল ক্লাস কিন্তু তোমাদের জন্য। এরপরে গ্লুকোজের উপাদানগুলি হলো কার্বন। গ্লুকোজের উপাদানগুলি হলো কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। যেখানে তোমাদেরকে বলছিলাম গ্লুকোজ হচ্ছে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন, যেখানে আমাদের কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনও বলা হয় অনেক সময়। যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় হাইড্রোজেন গ্রাহক পদার্থ হলো এনএডিপি। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় হাইড্রোজেন গ্রাহক কি পদার্থ? যেটা এনএডিপি। এরপরে সালোক সংশ্লেষে উৎপন্ন খাদ্য উদ্ভিদের সঞ্চয়ী অঙ্গে স্টার্চ বা শ্বেতসার রূপে কাজ করে। সালোক সংশ্লেষে উৎপন্ন খাদ্য উদ্ভিদের সঞ্চয়ী অঙ্গে স্টার্চ বা শ্বেতসার রূপে জমা থাকে। এরপরে পৃথিবীর যাবতীয় শ্বেতসার জাতীয় পদার্থকে কার্বনের উৎস হলো কার্বন ডাইঅক্সাইড। পৃথিবীর যাবতীয় যে শ্বেতসার জাতীয় পদার্থ রয়েছে সেই পদার্থে কার্বনের উৎসটা, অর্থাৎ কার্বন যে তৈরি হচ্ছে, পৃথিবীর যাবতীয় শ্বেতসারের জাতীয় পদার্থের কার্বনের উৎস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ যেখানে শ্বেতসার জাতীয় পদার্থের ক্ষেত্রে কার্বনের যে উৎপন্ন হচ্ছে সেই উৎসটা যেখান থেকে তৈরি হচ্ছে সেখানে উৎসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন উৎপন্ন হচ্ছে শ্বেতসার জাতীয়। এরপরে উদ্ভিদের যে জৈবিক ক্রিয়ায় ফলে পরিবেশে অক্সিজেন নির্গত হয় তার নাম কি? সালোক সংশ্লেষ। উদ্ভিদের যে জৈবিক ক্রিয়ার ফলে পরিবেশে অক্সিজেন নির্গত হয় তার নাম হচ্ছে সালোক সংশ্লেষ। এরপরে উদ্ভিদের যে জৈবিক ক্রিয়া বায়ুমণ্ডলে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ হ্রাস পায় ও O2 অর্থাৎ অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায় তার নাম হচ্ছে সালোক সংশ্লেষ। ভালোভাবে দেখে নাও, উদ্ভিদের যে জৈবিক ক্রিয়ায় বায়ুমণ্ডলে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ হ্রাস পায়। উদ্ভিদের জৈবিক ক্রিয়ায় বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ হ্রাস পায় অর্থাৎ কম হয়ে যায় এবং O2 অর্থাৎ অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়, তাকে বলা হচ্ছে সালোক সংশ্লেষ। এরপরে দেখো সালোক সংশ্লেষের বিপরীত জৈবনিক প্রক্রিয়াটি কি? সালোক সংশ্লেষের বিপরীত দিকে যে জৈবনিক প্রক্রিয়া আছে সেটা হচ্ছে শ্বসন। তোমাদের শ্বসন, সালোক সংশ্লেষ চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের শ্বসন চ্যাপ্টার ধরবো। সেখান থেকে যে প্রশ্নগুলি তোমাদের বিগত বছর এসেছে এবং ভবিষ্যতে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট বাছাই করা প্রশ্নগুলি তোমাদের কাছে তুলে ধরবো। আশা করি তোমাদের প্রত্যেকটি ক্লাস খুব ভালো লাগছে এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা কমেন্ট করো তোমাদের ক্লাসগুলি আমরা কেমন দিতে পারছি, সেটা জানতে পারলে আমাদেরও পরবর্তী ক্লাসগুলো তোমাদের মাঝে নিয়ে আসতে ভালো লাগে। অর্থাৎ ক্লাসগুলি করতে তোমাদের জন্য খুবই একটা আমাদের মধ্যে যে উৎসাহ ফিল হয় যে এই ক্লাসগুলো চাইছো তোমরা, এই ক্লাসগুলো তোমাদেরকে আগে করিয়ে দিই। এরপরে দেখো পরের প্রশ্ন হচ্ছে সবুজ উদ্ভিদে দিনের বেলায় CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস সৃষ্টি যে কারণ সেটা হচ্ছে সবুজ উদ্ভিদের দিনের বেলায় শ্বসন ক্রিয়া চলে। সবুজ উদ্ভিদের দিনের বেলায় CO2 কার্বন ডাইঅক্সাইড গ্যাস সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে সবুজ উদ্ভিদের দিনের বেলায় শ্বসন ক্রিয়া চলে। এরপরে নিমজ্জিত জলজ উদ্ভিদ সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে জলে দ্রাবীভূত কার্বন ডাইঅক্সাইড বা বাইকার্বনেট যেটা HCO3 থেকে। এরপরে সালোক সংশ্লেষের জন্য স্থলজ উদ্ভিদ অর্থাৎ মাটির কৌশিক জল গ্রহণ করে। এখানে কিন্তু আরেকটি প্রশ্ন তোমাদেরকে জেনে রাখা উচিত, একটু যদি তোমরা লজিক্যালি বোঝো তাহলে কিন্তু এটা বুঝতে পেরে যাবে যে উদ্ভিদ যে মাটির যে জল গ্রহণ করে অর্থাৎ মাটি থেকে যে জল গ্রহণ করে সেটা কোন পদ্ধতিতে, এটা মনে রাখবে কৌশিক পদ্ধতি। অর্থাৎ মাটি থেকে যে জল গ্রহণ করে উদ্ভিদ সেটা হচ্ছে কৌশিক পদ্ধতি, অর্থাৎ পদ্ধতির নাম হচ্ছে কৌশিক পদ্ধতি, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এরপরে পরাশয়ী উদ্ভিদরা সালোক সংশ্লেষের জন্য বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প গ্রহণ করে। পরাশয়ী উদ্ভিদরা সালোক সংশ্লেষের জন্য বায়ুমণ্ডল থেকে কি করে? জলীয় বাষ্প গ্রহণ করে। পরাশয়ী উদ্ভিদরা ভেলামেনের সাহায্যে, যেটা বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প গ্রহণ করে, কিসের সাহায্যে? ভেলামেন। এরপরে উদ্ভিদের শ্বসন প্রক্রিয়া বায়ুমণ্ডলে অক্সিজেনের ঘাটতি ও সালোক সংশ্লেষ প্রক্রিয়া তার পূরণ হয়। সালোক সংশ্লেষের ফসফোরাইলেশন প্রক্রিয়া ATP উৎপন্ন হয়। এরপরে প্রাণীকোষ ও ছত্রাকে ক্লোরোফিল না থাকায় সালোক সংশ্লেষ হয় না। তোমাদের আগের ক্লাসেও এটা কিন্তু করেছিলাম, তাদের ক্লোরোফিল বিহীন যেসব তাদের হচ্ছে কিন্তু সালোক সংশ্লেষ সম্ভব নয়। অর্থাৎ সালোক সংশ্লেষ হতে গেলে তাদেরকে ক্লোরোফিল থাকতে হবে, প্রাণী হোক আর উদ্ভিদ হোক। ঠিক আছে, এরপরে দেখো রাতে সূর্যালোক না থাকায় সালোক সংশ্লেষ হয় না।
অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়া কিন্তু দিনের বেলা হয়, মনে রাখবে। তবে উপযুক্ত কৃত্রিম আলোকে সালোক সংশ্লেষ সম্ভব হয়। এটা কিন্তু যে রাতের বেলাও যে কৃত্রিম যদি আলোক হয় সেক্ষেত্রে কিন্তু সালোক সংশ্লেষ সম্ভব, কিন্তু আমরা এটা মনে রাখবো যে রাতের বেলা সূর্যালোক না থাকলে সালোক সংশ্লেষ হয় না, অর্থাৎ দিনের বেলা হয়, এটাই মনে রাখো। এরপরে প্রধান সালোক সংশ্লেষীয় রঞ্চকটির নাম কি? ক্লোরোফিল। একটু আগেই যেটা বলছিলাম, সালোক সংশ্লেষের যে প্রধান রঞ্চক সেটা কি? ক্লোরোফিল। সালোক সংশ্লেষের প্রধান যে রঞ্চক যেটা না থাকলে সালোক সংশ্লেষ সম্ভব না সেটা হচ্ছে ক্লোরোফিল। এরপরে সূর্যালোকের যে 400 থেকে 700 nm আলোক তরঙ্গে সালোক সংশ্লেষ সংঘটিত হয়। সূর্যালোকের 400 থেকে 700 nm আলোক তরঙ্গে সালোক সংশ্লেষ সংঘটিত হয়। এই যে কোশ্চেনগুলো এটা কিন্তু রেলের গ্রুপ ডির জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ রেলের গ্রুপ ডিতে এতটাই ডিপে কিন্তু তোমাদের সায়েন্স থেকে প্রশ্ন করা হচ্ছে। বিগত বছরের প্রশ্ন যদি তোমরা দেখো তাহলে বিষয়টা পরিষ্কার বুঝতে পারবে। এরপরে দুটি আনুষঙ্গিক সালোক সংশ্লেষীয় রঞ্চকের নাম। দুটি আনুষঙ্গিক সালোক সংশ্লেষীয় রঞ্চকের নাম হচ্ছে ক্যারোটিন বা জ্যান্থোফিল। খুব ইম্পর্টেন্ট, দুটি আনুষঙ্গিক সালোক সংশ্লেষীয় রঞ্চক হচ্ছে ক্যারোটিন বা জ্যান্থোফিল। এরপরে দেখো সালোক সংশ্লেষের CO2 সংবন্ধনকারী যে পদার্থটির নাম কি? রিবিউলোজ বিসফসফেট, RUBP। রিবিউলোজ বিসফসফেট। সালোক সংশ্লেষে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সংবন্ধনকারী পদার্থটির নাম হচ্ছে RUBP বা রিবিউলোজ বিসফসফেট। এর পরের প্রশ্ন দেখো, কেবলমাত্র কাণ্ডে সালোক সংশ্লেষ ঘটে। খুব ইম্পর্টেন্ট কিন্তু, কেবলমাত্র কাণ্ডে সালোক সংশ্লেষ ঘটে এরূপ দুটি উদ্ভিদ। এরূপ দুটি উদ্ভিদ হচ্ছে ফণিমনসা ও বাজবরণ। ফণিমনসা ও বাজবরণ এদের হচ্ছে কাণ্ডের সাহায্যে সালোক সংশ্লেষ হয়। কেবলমাত্র কাণ্ডে সালোক সংশ্লেষ ঘটে এইরূপ দুটি উদ্ভিদ হচ্ছে ফণিমনসা ও বাজবরণ। খুব ইম্পর্টেন্ট কিন্তু। এরপরে গুলঞ্চ, পানিফল, অর্কিড প্রভৃতির মূলে সালোক সংশ্লেষ ঘটে। অর্থাৎ যাদের মূলে সালোক সংশ্লেষ ঘটে সেটা হচ্ছে গুলঞ্চ, পানিফল, অর্কিড, এদের হচ্ছে মূলে সালোক সংশ্লেষ ঘটে। এরপরে RUBP কার্বন ডাইঅক্সাইড। RUBP কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে কী তৈরি হয়? ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। RUBP ও কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে কী করে? ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে, যে PHA অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড। এরপরে মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্টিডকে খাদ্য তৈরির কারখানা বলে। খুব ইম্পর্টেন্ট কিন্তু, মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্টিডকে খাদ্য তৈরির কারখানা বলে। এরপরে দেখো, যে মৌলিক পদার্থের বা খনিজ পদার্থের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস হয় তা হলো ম্যাগনেসিয়াম। খুব ইম্পর্টেন্ট, যে মৌলিক পদার্থের বা খনিজ পদার্থের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস হয় তা হলো ম্যাগনেসিয়াম। এখানে কিন্তু প্রশ্ন এই রকম আসতে পারে, উদ্ভিদে যে কোন মৌলটি বা মৌলিক পদার্থ বা খনিজ পদার্থটি থাকে, অর্থাৎ অপশানে অনেকগুলি দেবে, সেখানে কিন্তু যে এটা তুলে দেবে। অর্থাৎ ম্যাগনেসিয়াম কিন্তু উদ্ভিদে থাকে, মনে রাখবে। গাছে কিন্তু ম্যাগনেসিয়াম থাকে, ঠিক আছে, গাছের সেক্ষেত্রে পাতাতেও থাকে। যে মৌলিক পদার্থ বা খনিজ পদার্থ হবে উদ্ভিদে ক্লোরোসিস হয় তা হলো ম্যাগনেসিয়াম। যেহেতু তোমাদের হচ্ছে সালোক সংশ্লেষ চ্যাপ্টারটি একটু বড় চ্যাপ্টার, সেই জন্য তোমাদেরকে ছোট ছোট ভিডিও আকারে ক্লাসগুলি দিচ্ছি। এটা হচ্ছে সালোক সংশ্লেষের দ্বিতীয় পার্ট। এরপরে আরেকটি পার্ট তোমাদেরকে করিয়ে দেবো। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের ক্লাসগুলি কেমন লাগছে। তোমাদের হচ্ছে মতামত শুনলে আমাদের ভালো লাগে এবং পরবর্তী ক্লাসগুলো আনতেও আমাদের আরও উৎসাহ ফিল হয়, ঠিক আছে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধু তোমাদের শেয়ার করো, যাতে তারাও জানতে পারে, ঠিক আছে। যে ক্লাসগুলি যত বেশি জন ক্যান্ডিডেট অ্যাটেন্ড করবে তাহলে আমাদের ভেতরে ততটা উৎসাহ আরও বাড়বে। দেখা হচ্ছে তোমাদের জন্য আবার একটি নেক্সট ক্লাসে। আজকের ক্লাস এত পর্যন্ত। থ্যাংক ইউ।